আসসালামু আলাইকুম। বাংলাবি সারাদিনের খবর অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর স্টুডিওতে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি জুনেদ আহমদ চৌধুরী। বাংলাবিউ প্রতিদিন সন্ধ্যায় সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে একটি লাইভ করে থাকি। তারই প্রেক্ষাপটে আজকের এই লাইভে সিলেট জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকটি সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরব। প্রথমেই জানিয়ে দিচ্ছি সিলেটের গুরুত্বপূর্ণ একটি সংবাদ। সেই সংবাদটি করেছে সিলেট ভিউতে শিরোনাম এই মুহূর্তে হচ্ছে 8 বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার করে দেওয়া হয়েছে সিলগালা। পুরো সেই সংবাদটি হচ্ছে সিলেটের ডাক্তারপাড়া খ্যাত স্টেডিয়াম মার্কেটে দীর্ঘ 8 বছর ধরেই লাইসেন্সবিহীন চলছে সিলেট ইন ডেন্টাল ক্লিনিক ও সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান। রবিবার 29 মে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটে কাগজপত্রহীন ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত বেসরকারি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও ফার্মেসির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। রবিবার 29 মে সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, সিলেট সিভিল সার্জন, ভুক্ত অধিকারী সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই সিলেট নগরী স্টেডিয়াম মার্কেটের একটি ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, দরগা গেট এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে বন্ধ এবং বিশ্বনাথের 2টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। জানা গেছে রবিবার বেলা 11টা থেকে 2টা পর্যন্ত সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে 2টি ডায়াগনস্টিক সেন্টারকে 35,000 টাকা জরিমানা করেছেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিশ্বনাথ উপজেলার মামনি ডায়াগনস্টিক সেন্টারকে 15,000 এবং সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এসব ডায়াগনস্টিক সেন্টারের গবেষণাগারে বিভিন্ন টেস্টের বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদ উত্তীর্ণ উপকরণ রিএজেন্ট পাওয়া যায়। অপরদিকে বিকেল 3:30 থেকে সিলেট নগরীতে অভিযান শুরু করে জেলা প্রশাসন, সিলেট সিভিল সার্জন ও ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম অভিযানকালে দরগা গেটের পশ্চিমে আশশেফা মেডিকেল সার্ভিসেস, ডায়াগনস্টিক সেন্টার ও আশশেফা ফার্মেসিকে সিলগালা করা হয়। এর মধ্যে ফার্মেসি ছিল না ড্রাগ লাইসেন্স এবং ডায়াগনস্টিক সেন্টারে ছিল না বৈধ কোনো কাগজপত্র। এরপর অভিযান চালানো হয় সিলেটের স্টেডিয়াম মার্কেটে। সেখানে সিলেট ইন ডেন্টাল ক্লিনিক ও সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। 2014 সাল থেকেই সেটি লাইসেন্সবিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। আজ রবিবার আরও অভিযান পরিচালনা অর্থাৎ আগামীকাল রবিবার আরও অভিযান পরিচালনা করা হবে বলে সিলেট ভিউকে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দানকারী সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত। এদিকে হবিগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। হবিগঞ্জের যে শিরোনামটি সিলেট ভিউ দিয়েছে, হবিগঞ্জে 2 দিনে 18টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ। পুরো সংবাদটি হচ্ছে হবিগঞ্জ জেলার টানা 2 দিন অভিযান চালিয়ে 18টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। শনি ও রবিবার জেলার বিভিন্ন স্থানে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক। তিনি বলেন, যে সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র নেই বা অনিবন্ধিত সেগুলো অভিযানের মাধ্যমে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি হাসপাতাল, ক্লিনিকের মালিকদের বন্ধের পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সিভিল সার্জন আরও বলেন, জেলার কোথাও অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতালের কার্যক্রম চলতে দেয়া হবে না। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। যেসব হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করা হয়েছে সেগুলো হলো শায়েস্তাগঞ্জ পিপুলস মেডিকেল সার্ভিসেস, চুনারুঘাট সূর্যের আলো ডায়াগনস্টিক সেন্টার, MK ডায়াগনস্টিক সেন্টার, গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ডায়াগনস্টিক সেন্টার, মাধবপুর তিতাস মা ও শিশু জেনারেল হাসপাতাল, মাধবপুর সেবা ডায়াগনস্টিক সেন্টার, মাধবপুর প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, মাধবপুর অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, হবিগঞ্জ সদরের রুকিয়া ডায়াগনস্টিক সেন্টার, সিটি চক্ষু হাসপাতাল, স্বাস্থ্য সেবা ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তার সানি কনসালটেশন সেন্টার, শায়েস্তাগঞ্জ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, বাহুবল নিউ জেনারেল ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস হসপিটাল।
পরবর্তী যে সংবাদটি হচ্ছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার। সিলেট বিউ সেই শিরোনাম দিয়েছে, বিয়ানীবাজারে পুলিশের দাওয়ার পর হাওরে মিলল আসামির লাশ। পুরো সংবাদটি হচ্ছে, সিলেটের বিয়ানীবাজারে পুলিশের দাওয়ার 12 ঘন্টা পর এক পলাতক আসামির লাশ মিলেছে হাওরে। রোববার 29 মে সকাল 9:30টার দিকে উপজেলার তিলপাড়া ইউনিয়নের পীরেচক এলাকার কদম আনি আওরে দুলাল আহমদ 40 নামের ওই ব্যক্তির লাশ ভেসে ওঠে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর আগের শনিবার বিকেলে দুলাল আহমদকে ধরার জন্য পুলিশ দাওয়া করে। দেওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। পরদিন অর্থাৎ রোববার সকালে তার লাশ ভেসে কদম আনি হাওরে। দুলাল আহমদ পীরের চক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি প্রথম স্ত্রীর দায়ের করা একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এদিকে হাওরে ভেসে ওঠার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকশো মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশি নির্যাতনে দুলালের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। স্থানীয়দের উত্তেজনার খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও পুলিশের পরিদর্শক তদন্ত মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে শান্ত করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুলাল আহমদ শনিবার বিকালে স্থানীয় কুশিটিকি সেতুর উত্তর হাওরে নৌকাবাজ দেখতে গিয়েছিলেন। নৌকাবাজ শুরু হওয়ার আগ মুহূর্তে সাদা পোশাকের এক দল পুলিশ দুলালের পাশে দাঁড়ানো যুবককে নাম জিজ্ঞেস করতেই দুলাল আহমদ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি হাওরের পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকলে পুলিশ সদস্যরা নৌকায় চড়ে তার পিছনে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে গ্রামের লোকজন হাওরে মাছ শিকারে গেলে দুলাল আহমদের ভেসে ওঠা লাশ দেখতে পেয়ে তার পরিবারে খবর দেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশো মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা অভিযোগ করেন, পুলিশ যে নৌকায় পিছু নিয়েছিল সেই নৌকার লগিসহ হাতে থাকা বাঁশ দিয়ে তাকে আঘাত করায় তিনি পানিতে ডুবে মারা গেছেন। নিহত দুলাল আহমদের ছোট ভাই সেলিম আহমদ বলেন, তার ভাই অর্থাৎ দুলাল আহমদ ভালো সাঁতার জানতেন। তিনি পানিতে ডুবে মারা যাওয়ার কথা নয়, তাকে মারা হয়েছে। ভাইয়ের বাম পাশের কানের কাছে আঘাতের চিহ্ন রয়েছে। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এ বিষয়ে বলেন, নিহত দুলাল আহমদকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে এলাকাবাসী ঘটনাস্থলে উত্তেজিত হয়ে পড়েছিলেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা শান্ত হন। তিনি বলেন, ঘটনাস্থলে সিলেটের পুলিশ সুপার পরিদর্শনে আসবেন বলে জানা গেছে। এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লুল রায় বলেন, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে গেলে আসামি দুলাল পালিয়ে যেতে পানিতে ঝাঁপ দিয়েছিলেন। আজ রোববার এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে হাওড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বলেন, লাশের ময়নাতদন্ত শেষে জানা যাবে তিনি কিভাবে মারা গেছেন। এদিকে সিলেট বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে শাহজিবাজার 330 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, তদন্ত কমিটি গঠন। পুরো সেই সংবাদটি হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন শাহজিবাজারে অবস্থিত পিডিবির 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে প্লান্টের 2টি ট্রান্সফরমার পুড়ে যায়, যার মূল্য প্রায় 100 কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। রবিবার সকাল 10টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের 6টি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় বেলা 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে আকস্মিকভাবে 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার ও অক্সিলারি ট্রান্সফরমারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বাড়তে থাকলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ট্রান্সফরমারে থাকা তেল অথবা কোনো কেবল এর স্পার্কের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এই বিষয়ে জানতে চাইলে শাহজিবাজার 330 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের
প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখন পর্যন্ত নিশ্চিত নয়। জাতীয় পর্যায়ের একটি সংবাদ বাংলাদেশ প্রতিদিন করেছে, সেটি হচ্ছে টিকটক করায় 3 শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে ভাঙচুর, আটক 3। সেই সংবাদটি হচ্ছে টিকটক করার অভিযোগে নাটোরে স্কুল থেকে 3 শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে স্কুলে ভাঙচুর ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার স্কুল চলাকালীন বেলা 11টার দিকে সদর উপজেলার চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত ওই শিক্ষার্থী সহ স্কুলের সকল শিক্ষার্থীরা এই প্রতিবাদ বিক্ষোভ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ঘটনাস্থলে 3 শিক্ষার্থীকে আটক করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আফরুজা খাতুন ও চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান শাহ জানান, গতকাল শনিবার ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ স্কুলের 9ম শ্রেণীর 3 শিক্ষার্থীর বিরুদ্ধে টিকটক করার অভিযোগ এনে তাদের স্কুল থেকে বহিষ্কারের আদেশ দেন। এরপর তাদের স্কুল থেকে বহিষ্কার করা হয়। ঘটনাটি আজ রবিবার সকালে স্কুলের শিক্ষার্থীরা জানতে পারে। পরে তারা তাদের বহিষ্কারের কারণ জানতে চাইলে তাদের হাতে বিদ্যালয়ের ছাড়পত্র ধরিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে অন্য শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্কুলের জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে 3 শিক্ষার্থীকে আটক করেছে। পরবর্তী আরেকটি সংবাদ বাংলাদেশ প্রতিদিন করেছে, সেটি হচ্ছে শাহ আমানত বিমানবন্দরে 3 কেজি স্বর্ণসহ একজন আটক। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আজ রবিবার 28টি স্বর্ণের বারসহ প্রায় 3 কেজি সমপরিমাণ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জানা গেছে ওই যাত্রীর নাম শফি আলম। তার লাগেজ থেকে 28 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের 10টা 20 মিনিটের ফ্লাইটে তিনি চট্টগ্রাম পৌঁছান। অভিযুক্ত শফি আলমের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ নিয়ামুল হাসান গণমাধ্যমকে জানান, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের BG 1369 ফ্লাইটে দেশে আসেন যাত্রী শফি আলম। তার লাগেজ স্ক্যান করে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়। পরে সেই লাগেজে থাকা ইস্ত্রি, লাইটার ও চার্জারের ভেতর থেকে 28টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এর পরবর্তীতে সিলেটের আরেকটি সংবাদ হচ্ছে, আজকে সিলেটের নির্বাচন কমিশনার এসেছিলেন। সিলেট সেই সংবাদটিতে শিরোনাম দিয়েছি, EVM ত্রুটি ও প্রভাবমুক্ত সিলেটের নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন সকল ব্যবস্থা নিয়েছে। সকল ভোট কেন্দ্রে ও সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। তিনি রোববার 29 মে সিলেটের বিয়ানীবাজারে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ সভার আয়োজন করে। এছাড়া তিনি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, সকল EVM ত্রুটি ও প্রভাবমুক্ত, তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন সকলের শান্তিপূর্ণ সহ অবস্থান, যা সকলের কাছে কাম্য। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলী, EVM এর ব্যবহার ও কার্যপ্রণালী, ভোট গ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান, নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ কামরুল হুদা, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক একটি সংবাদ হচ্ছে, এই মুহূর্তে প্রথম আলোতে আমরা দেখতে পাচ্ছি, যৌতুকের দাবিতে নির্যাতন, রাজস্থানে 2 শিশু সহ 3 বোনের আত্মহত্যা। ভারতের রাজস্থান রাজ্যে 2 শিশুকে নিয়ে একসঙ্গে 3 বোন আত্মহত্যা করেছেন। 3 বোনেরই বিয়ে হয়েছিল একই পরিবারে। 2 শিশুর মধ্যে একটি 4 বছরের ছেলে, অন্যটির বয়স 27 বছর। আত্মহত্যা করা 3 বোনের মধ্যে 2 জন ছিলেন অন্তঃসত্ত্বা। যৌতুকের দাবিতে হয়রানি ও নির্যাতনের কারণে তারা আত্মহত্যা করেছেন বলে 3 বোনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV গতকাল শনিবার এক প্রতিবেদনে এক খবর দিয়েছে। তিনি বলেন, 3 বোন হলেন কালু মিনা 25, মমতা 23
কমলেশ 20। রাজস্থানের জয়পুরের চাপিয়া গ্রামের একই পরিবারের 3 ভাইয়ের সঙ্গে তাদের বিয়ে হয়। 3 বোনের পরিবারের অভিযোগ, শ্বশুর ও শাশুড়ি যৌতুকের জন্য তাদের নিয়মিত হয়রানি এমনকি মারধর করতেন। আত্মহননকারী 3 বোনের চাচাতো বোন হামরাজ মিনা বলেন, আমাদের বোনদের প্রতিনিয়ত মারধর ও নির্যাতন করা হতো। 25শে মে তারা নিখোঁজ হন। এরপর থেকে তাদের খুঁজে পেতে সম্ভব সব ধরনের চেষ্টা করেছি। সরকারি হেল্পলাইনের সাহায্যে স্থানীয় থানায় আমরা একটি FIR দায়ের করেছি। জাতীয় নারী কমিশনকেও বিষয়টি জানিয়েছি। এত কিছু করেও আমরা এসব জায়গা থেকে তেমন সহযোগিতা পাইনি। পরবর্তীতে আরেকটি সংবাদ হচ্ছে আন্তর্জাতিক সংবাদ। সেটি হচ্ছে টেক্সাসের স্কুলে হামলা, স্থানীয় স্কুল পুলিশের প্রধান আলোচনার কেন্দ্র। যুক্তরাষ্ট্রের টেক্সাসে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। স্কুল প্রাঙ্গণে পৌঁছানোর পরও বন্দুকধারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল পুলিশ। এর জন্যই ইউবাল্ডে স্কুল পুলিশ বাহিনীর প্রধানকে দায়ী করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অস্বীকার করেছে ইউবাল্ডে স্কুল পুলিশ বাহিনীর প্রধানই অন্য পুলিশ সদস্যদের স্কুলের ভেতর ঢুকে অভিযান শুরুর নির্দেশ দিতে দেরি করেছিলেন। খবর CNN-এর। গত মঙ্গলবার টেক্সাসের সান অন্তোনিও শহর থেকে প্রায় 130 কিলোমিটার পশ্চিমে ইউবাল্ডের ওই স্কুলে বন্দুকধারী হামলা চালায়। ওই ঘটনার পর এক ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশ সেখানে অবস্থান করা আতঙ্কিত অভিভাবকদের সামলাতেই ব্যস্ত। অথচ বন্দুকধারী তখনও স্কুলের ভেতরে অবস্থান করছিলেন। পুলিশের এমন পদক্ষেপে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। অভিভাবকেরা পুলিশের প্রাথমিক প্রতিক্রিয়ার তদন্ত দাবি করেন। এবার বাংলাদেশের আরেকটি জাতীয় সংবাদ হচ্ছে এবারও JSC-JDC পরীক্ষা হচ্ছে না। সেই সংবাদটি করেছে বাংলাদেশ প্রতিদিন। সংবাদটি হচ্ছে চলতি বছরের 8ম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ JSC ও জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC পরীক্ষা হচ্ছে না। JSC-JDC পরীক্ষা না হলেও গত 2 বছরের মতো ক্লাস মূল্যায়নের মাধ্যমে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বিকালে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাফ এর নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, 19 জুন থেকে SSC অসমমান এবং 22 আগস্ট থেকে HSC অসমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর নভেম্বরে এসে 30 লাখ শিক্ষার্থীর JSC-JDC পরীক্ষা নেওয়া তো অনেক কষ্টকর হবে। তাছাড়া নতুন কারিকুলামে JSC-JDC পরীক্ষার কোনো অস্তিত্ব থাকবে না। SSC ও HSC পরীক্ষা শেষ করে এ 2 পরীক্ষার আয়োজন করতে গেলে শিক্ষা বোর্ডগুলোর জন্য তা হবে অত্যন্ত কষ্টকর। তাই চলতি বছরও JSC-JDC পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে শিক্ষা বোর্ডগুলো। সর্বশেষ সংবাদটি প্রথম আলোতে করেছে করোনা শনাক্ত 40 জনের 35 জনই ঢাকার। দেশে করোনায় সর্বশেষ 24 ঘন্টায় গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত কারো মৃত্যু হয়নি। এ সময় 40 জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে 35 জনের শনাক্ত হয়। আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় সারা দেশে 5055 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 0.79। আগের দিন এ হার ছিল 0.83। করোনা শনাক্ত হয়েছিল 28 জনের। প্রিয় দর্শক, এই ছিল স্টুডিওতে আমাদের কাছে সর্বশেষ সংবাদ। বাংলাবীর পরবর্তী লাইভ কিংবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।